বিজেপি গভর্নমেন্ট যখন 19-এ পাওয়ার এসেছিল তখন প্রতিশ্রুতি দিয়েছিল চাকরির, রাম মন্দিরের নয়। অপোজিশন না থাকলে চান্স অফ ডেভেলপমেন্ট কমে যায়, কম্পিটিশন না থাকলে জিনিসপত্র গ্রো করে না, এটা আমাদের মানতে হবে। তো যেভাবে বিজেপি গভর্নমেন্ট এগোচ্ছে, যেভাবে সে তার প্রতিদ্বন্দ্বীদেরকে বা অপোজিশনগুলোকে শূন্য করে দিচ্ছে বা তাদেরকে অ্যাটাক করছে যেভাবে, এরপরে কি আমরা দেখতে চলেছি কোথাও না কোথাও ইন্ডিয়া রাশিয়া পরিণত হচ্ছে, মোদিজি পুতিনে পরিণত হচ্ছে, বা ডিকটেটরশিপ? সামনের ভোটে যদি রাহুল গান্ধী কোনোভাবে জিতে যায়, কংগ্রেস পাওয়ারে আসে, তাহলে সে বছরে 1 লাখ টাকা করে প্রত্যেকটা ছেলেকে দেবে। ইডি, সিবিআই, এরা বিজেপির পাপেট। সুপ্রিম কোর্টের যে রায় বেরোচ্ছে সেখানেও কোথাও না কোথাও বিজেপির ইচ্ছার ওপর ডিপেন্ড করছে রায়টা বেরোচ্ছে। যে এই যে ইলেকট্রাল বন্ডের ইলেকট্রাল বন্ডটাকে অ্যাক্টিভ করা বা এটা চালিয়ে যাওয়া, এটা কি অনেকে বলছে যে এটা একটা বড় স্ক্যাম, হয়তো এটা ভারতের সব থেকে বড় স্ক্যাম। বিজেপিতেও এমন কোনো লোক আছে যারা অপোজিশন পার্টিতে হয়তো আগে ছিল, তারা এখন বিজেপিতে এসে গা ঢাকা দিচ্ছে, তাদের এগেনস্টে কিছু হচ্ছে না কেন? কোনো পার্টি ডেমোক্রেসির ঊর্ধ্বে নয়। তুমি ভুল করলে শাস্তি পাবে, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিআইএম হোক, ডিএমকে হোক, এআইডিএমকে হোক, যেই হোক। সিবিআই, ইডি তোমার বাড়িতে নিশ্চয়ই 500 কোটি টাকা দেয়ালের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসছে না, বাথরুমে ঢুকিয়ে দিয়ে আসছে না, পারফেক্ট, মেনে নিলাম। কিন্তু তোমার বাড়ি থেকে উদ্ধার যখন করা হচ্ছে, তাহলে তুমি কি লিগাল ছিলে না ইল্লিগাল ছিলে? তুমি ইল্লিগাল ছিলে, তোমার বাড়িতে গেছে, টাকাটা বের করে আনা হয়েছে। বিজেপি যদি এখন 400 পেয়ে যায়, ডিক্টেটরশিপ চলবে, এটা বলাটা খুবই ভুল। ডেমোক্রেটিক দেশ এটা ইন্ডিয়া। কালকে একটা মুভমেন্ট হবে, গভর্নমেন্ট পড়ে যাবে, এই গভর্নমেন্ট হয়তো 30, 40, 50 নেবে আসবে। বড় কথাটা হচ্ছে যে রসিদরা আছে কি নেই, আছে, তাহলে স্ক্যাম কি করে? রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ চলছে সেই সময় পাকিস্তানিরাও ভারতের পতাকা দেখিয়ে বেরোচ্ছিল। আই থিঙ্ক কি ভারতের কি কোনোভাবে কি পদমর্যাদাটা কি বেড়েছে কি, যেই কারণে ওখান থেকে এই রেসপেক্ট, এই গ্র্যাটিটিউড দেখানো হচ্ছে? প্রশ্নটা আমার এখানে থাকে। বাংলায় প্রচলিত ভোট করাতে হয়, ভোট হয় না, ভোট করিয়ে নিতে হয়। একদম। তো ভারতেও না ভোটটা করাতে হয়। পশ্চিমবঙ্গ নিয়ে কনভারসেশনটা যথেষ্ট একটা ডিপ লেভেলে গিয়েছিল, সেখান থেকে আমি যদি স্টার্ট করি, এই পডকাস্টটাতে আমরা ন্যাশনাল লেভেলে কথাবার্তা বলবো, বা আমি এখানে এমন একটা রোল প্লে করতে চাই যেখানে আমি থ্রো করব কিছু কোয়েশ্চেন্স যেগুলো আম পাবলিকের মাথায় আসতে পারে রিগার্ডিং আমাদের রুলিং পার্টি। তো প্রথমেই আমি একটা কোয়েশ্চেন করতে চাই যে এই যে ইলেকট্রাল বন্ডের ইলেকট্রাল বন্ডটাকে অ্যাক্টিভ করা বা এটা চালিয়ে যাওয়া, এটা কি অনেকে বলছে যে এটা একটা বড় স্ক্যাম, হয়তো এটা ভারতের সব থেকে বড় স্ক্যাম। সেই ব্যাপারে প্রতীক সেটের কি মন্তব্য? স্ক্যাম কখন বলবো? যখন প্রমাণ থাকবে না, যখন প্রমাণ থাকবে না, প্রমাণ থাকবে না, সেটা ইজ ইকুয়াল টু স্ক্যাম, রাইট? আচ্ছা, কোর্টের তত্ত্বাবধানে যখন ইলেকট্রাল বন্ডের ব্যাপারে যখন ডিটেলস সব কিছু বেরোলো এবং সেখান থেকে যখন এসবিআই সব ডেটাগুলো যখন ইন্টারপ্রেট করে দিল, তখন ওই ডেটাগুলো দিল না, সম্ভবত দিল, তো তাহলে ডেটাটা ছিল, তাহলে এটা স্ক্যাম হলো? মানে আই থিঙ্ক প্রশ্নটা যেটা তুমি করেছো সেটার উত্তরটা আমি তোমাকে দিলাম। আই থিঙ্ক বোঝাতে পেরেছি কি? হ্যাঁ, আমি এখান থেকে অডিয়েন্সের জন্য কোশ্চেনটা করছি অবভিয়াসলি। তো অডিয়েন্স যদি জিনিসটা ক্লিয়ার করে বুঝে যায় তো আমার এখানে কিছু যায় আসে না। একটাই জিনিস আমি বলছি যে স্ক্যাম তখনই যখন তার কাছে ব্যাকআপের ডেটা দিতে পারছে না। টাকা নিয়েছি, রসিদ নেই, রসিদ পাইনি, আমার কাছে কোনো প্রুফ নেই, তাহলে ওটা স্ক্যাম। কিন্তু যখন আমার কাছে রসিদ আছে, কোথায় কোন সময় কে দিয়েছে, আজকে বিজেপি গভর্নমেন্ট ফাঁসুক, যে গভর্নমেন্টই ফাঁসুক, আমার সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে রসিদটা আছে কি নেই, আছে, তাহলে স্ক্যাম কি করে? ফার্স্ট। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই, এই জায়গাটা ক্লিয়ার করতে চাই অডিয়েন্সের কাছেও। আমি একটা ভিডিওতে দেখছিলাম, প্রবাবলি তুইও দেখেছিস, যে মোদিজি ওই ইলেকট্রাল বন্ড সম্বন্ধে বলছিল যে এতদিন ধরে ইলেকট্রাল বন্ডে, মানে ইলেকট্রাল বন্ডে লাগু করার পরে যেটা হয়েছে, যে এতদিন ইলেকশন হতো, কত টাকা কি খরচা হচ্ছে, কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোনো রেকর্ড ছিল না। এবং সেখান থেকে আজকে ইন্ডিয়ান পলিটিক্সকে পুরোপুরি বৈদেশিক শক্তি তারা ইনফ্লুয়েন্স করতে পারতো, তারা সেখানে টাকা পয়সা ঢেলে। কিন্তু এখন সেই জায়গায় যদি টাকা পয়সা ঢালতে যায় সেটা পসিবল হবে না। তার কারণ কি, সেখানে সেই টাকাটা ইলেকট্রাল বন্ড থ্রুতে এই যে পুরো চেক আপ লাইন সব হয়ে আসছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, পুরো গাইডলাইন্সের মধ্যে আসছে। এবং যখন কোনো রকম কোনো প্রবলেম হবে সেখান থেকে রাইট কিন্তু ডিটেক্ট করা যাবে। বৈদেশিক শক্তি এসে যে একটা টাকা পয়সা মানে বোম্বার্ডমেন্ট করে যে বের করে আনা, সেটা করতে পারবে না। যতটা সম্ভব রোখা যায় সেই ইনফ্লুয়েন্সটা হয় না, কিন্তু হবে না কি? অবশ্যই হবে। ইউটিউব কি ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ? নিশ্চয়ই না, ওয়ার্ল্ড ব্যাপী।
তাহলে টাকা পয়সা তাহলে কোথায় ঢালা যেতে পারে? মার্কেটিংয়ে ঢালা যেতে পারে। সেটা ইন্ডিয়ার মধ্যে যদি পসিবল, যদি না হয় তাহলে আউটসাইড দ্য ইন্ডিয়া অবভিয়াসলি পসিবল। সেখানে একটা চ্যানেলের উপর যদি হিউজ অ্যামাউন্ট অফ টাকা যদি মার্কেটিংয়ে ঢালা হয়, সেই অ্যালগরিদম তাকে পুশ করতে থাকবে, মানুষের কাছে অব্দি সেই ভিডিও পৌঁছবে। এইভাবে করা যেতে পারে। এখন এইটাই পদ্ধতি, আর কি আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসবো এইটা নিয়ে যে অনেকে বলছে যে আজকের দিনে দাঁড়িয়ে যারা ন্যাশনাল বডিজ যেমন ইডি, সিবিআই, এরা বিজেপির পাপেট। সুপ্রিম কোর্টের যে রায় বেরোচ্ছে সেখানেও কোথাও না কোথাও বিজেপির ইচ্ছার ওপর ডিপেন্ড করছে রায়টা বেরোচ্ছে। তো এইটা সম্বন্ধে কি মতামত? যদি ইচ্ছা অনুযায়ী যদি সব কিছু সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোতো, তাহলে ইলেকটোরাল বন্ডের যে এই যে ব্যাপারটা, যেটাতে হ্যাঁ আংশিকভাবে বলছে যে এখানে বিজেপি সব থেকে লাভবান, সব কিছু হ্যান দেন, তাহলে বিজেপি দেখতে হলে ওর নিজের নামটা সরিয়ে দিয়ে বিজেপিকে টার্গেট না করে একটু জিনিসটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিনিসটাকে বের করে দিতে পারতো। সুপ্রিম কোর্ট হয়তো প্রেসারই দিত না যে কোন পার্টি কে কাকে দেওয়া হয়েছে, দরকার নেই, তাহলে ওখানেই চেপে দিতে পারতো। সুপ্রিম কোর্ট নিউট্রাল কি নিউট্রাল না সেটার ওইখানেই প্রমাণ। ফার্স্ট নেক্সট কোয়েশ্চেন কি আছে যে সুপ্রিম কোর্ট, আচ্ছা সিবিআইডির কেসটা যদি বলি, সেখানে দাঁড়িয়ে বিজেপির কথা শুনে চলছে। আচ্ছা, একদম বিজেপির পাপেট। আচ্ছা, এই কথাটা আমি মেনে নিলাম যে পাপেট। আচ্ছা, সিবিআইইডি তোমার বাড়িতে নিশ্চয়ই 500 কোটি টাকা দেয়ালের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসছে না, বাথরুমে ঢুকিয়ে দিয়ে আসছে না, পাপেট মেনে নিলাম। তোমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসছে না, কিন্তু তোমার বাড়ি থেকে উদ্ধার যখন করা হচ্ছে, তাহলে তুমি কি লিগাল ছিলে না ইললিগাল ছিলে? তুমি ইললিগাল ছিলে, তোমার বাড়িতে গেছে, টাকাটা বের করে আনা হয়েছে, আমি ধরে নিলাম পারফেক্ট। একদম বিজেপি যেটা বলছে সেটাই করছে, একদম পারফেক্ট। তুমি যদি লিগাল হও, আজকে তোমার বাড়িতে যদি রেড করে সিবিআইইডি, কি পাবে? টাকা পয়সা টাকা পাবে? ঘরে কি এক্সেসিভ ক্যাশ পড়ে আছে? যদি তোর কাছে এসে যদি সিবিআই বলে যে তোমার সঙ্গে অমুক এর সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে, কি একটা তোমার প্রতি চান্সেস আছে, তুমি অফিসে আসবে, তুই বলবি ড্যাং করে কলারটা এরকমভাবে তুলে হাঁটতে যাবি, এই আমার সব যা আছে সব দিয়ে দিলাম, আমার বাড়িতে তুমি কবে আসবে বলো, চা কফির ব্যবস্থা করে রাখো, তুমি এসে খাও, দেখো, ঘোরো, চলে যাও। কারণ তুই ক্লিয়ার, তোর কোনো রকম ভয়ই আসবে না, টেনশনই আসবে না, তোকে ওই বড় বড় উকিলের কথা ভাবতে হবে না মাথায়। এখন যেগুলো পলিটিক্যাল পার্টির বিভিন্ন চিন্তা হয়ে যাচ্ছে, কেন তাদের হচ্ছে এই কারণেই, কারণ তারা টাকা পয়সা মাল্লু সাইড করেছে, সেই কারণে আজকে তাদের হচ্ছে। এরপরে যদি বলি যে বিজেপির স্বতঃপ্রণোদিত ইচ্ছা অনুসারে তারা কাজ করছে, অবভিয়াসলি তোমার বিরোধী পক্ষ তারা স্ক্যাম করে বসে আছে, তুমি জানতে পারছো, তুমি তাকে ছেড়ে দেবে? যখন তুমি বিরোধীতে ছিলে, তোমার পার্টির লোক যদি স্ক্যাম করতো, তারা কি তোমার পার্টিকে ছেড়েছে? অবভিয়াসলি দিস ইজ দ্য রিভেঞ্জ পলিসি। বাট রিভেঞ্জ পলিসি যদি হয়ও, আলটিমেটলি লাভটা কার হচ্ছে? মানে দেশের লাভ হচ্ছে, কমপ্লিট হতো। লাভটা কার হচ্ছে? এই টাকাটা যে উঠছে, এই টাকাটা কার টাকা? দেশের সাধারণ মানুষের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। সেই টাকাটা যখন যাচ্ছে, কোথায় যাচ্ছে? দেশের ফান্ডে যাচ্ছে। সেইখান থেকে আজকে যে বিভিন্ন জায়গায়, আজকে অমুক জায়গায় এই ভাতা, সেই ভাতা, গ্যাসের এখানে ভর্তুকি, ওইখানে ভর্তুকি, এই যেগুলো দেওয়া আছে, এক্স্যাক্টলি আমরা রেলওয়ের যে আমরা যে যাতায়াত করি, 10 টাকা ট্রেনের ভাড়া, 5 টাকা ট্রেনের ভাড়া, অ্যাকচুয়ালি কি ভাড়া 5 টাকা? রেলওয়ে একটা % ভর্তুকি দেয়, তারপরে সেই ভাড়াটা আমরা দিচ্ছি, তাই তো? সেই টাকাটা কোথা থেকে দিচ্ছে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকাই দিচ্ছে। তো তার মধ্যে থেকে এরা যদি সাইড করে টাকা রেখে দেয়, সেই টাকাটাই যদি আবার সেই ভারত সরকার যদি পায়, তো আমার ক্ষতি কি আছে? তাদের যদি পাপেট হয়, হ্যাঁ পাপেট। পরের কোশ্চেনে আসি, অবভিয়াসলি এর সাথে পুরোপুরি রিলেটেড, যে এই ধরনের স্ক্যাম তো এমন কোনো মানুষও করেছে যারা আগে অপোজিশন। জাস্ট একটা সেকেন্ড, আরো একটা প্রশ্ন এর সাথেই রিলেটেড আসতে পারে, যে বিজেপি কি তাহলে শুদ্ধ? আমি এইটাই কোশ্চেন করছিলাম। আচ্ছা, যে বিজেপিতেও এমন কোনো লোক আছে যারা অপোজিশন পার্টিতেও তো আগে ছিল, তারা এখন বিজেপিতে এসে গা ঢাকা দিচ্ছে, তাদের এগেইনস্টে কিছু হচ্ছে না কেন? এটা একদম বিজেপিতে যারা এসে ঢুকেছে, তাদের নিশ্চয়ই বায়োডাটা আছে যারা অপোজিট রুলিং পার্টিতে রয়েছে, তাদের এগেনস্টে। বিজেপি যদি পারে সুপ্রিম কোর্টের কাছে বা ইডি সিবিআইয়ের কাছে ডেটা পৌঁছে দিতে, তাহলে কি বিরোধীরা কি সেই জায়গায়, তারা ধরে নিলাম সিবিআই ইডি এরা একদম তার বিজেপির কথা শুনে চলে, তাহলে এই তথ্যটা স্ক্যাম করেছে,
সেই তথ্যটা নিয়ে একটা যদি কোর্টে মামলা করা হয়, নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বলবে না যে না আমি মামলা শুনবো না, আমার এখন ভালো লাগছে না, বিজেপির এগেইনস্টে কোনো মামলা শুনবে না। হ্যাঁ, এটা কি আজ অবধি হয়েছে? হয়নি তো। তাহলে তুমি সেখানে গিয়ে মামলা করতে পারছো না, তুমি সেখানে ডেটা দিচ্ছ না। তোমার যদি প্রবলেম থাকে অবভিয়াসলি দাও। কোনো পার্টি ডেমোক্রেসির ঊর্ধ্বে নয়। তুমি ভুল করলে শাস্তি পাবে, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিআইএম হোক, ডিএমকে হোক, এআইডিএমকে হোক, যেই হোক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসছি। যেভাবে বিজেপি গভর্নমেন্ট নিজের রুলটাকে এক্সপ্যান্ড করছে, সেটা তো গুড, অবভিয়াসলি আমি মানছি এটা গুড। তুমি তোমার নিজের পার্টির এক্সপ্যানশন, অবভিয়াসলি সবাই সেটা চায়, সব পার্টি সেটা চায়, ক্ষমতা বাড়াচ্ছ, ভেরি নাইস। কিন্তু ইন্ডিয়া যেহেতু একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তোমাকে এটাও মানতে হবে যে তোমার অপোনেন্টে কেউ থাকবে, কারণ অপোজিশন না থাকলে চান্স অফ ডেভেলপমেন্ট কমে যায়, কম্পিটিশন না থাকলে জিনিসপত্র গ্রো করে না, এটা আমাদের মানতে হবে। তো যেভাবে বিজেপি গভর্নমেন্ট এগোচ্ছে, যেভাবে সে তার প্রতিদ্বন্দ্বীদেরকে বা অপোজিশনগুলোকে শূন্য করে দিচ্ছে বা তাদেরকে অ্যাটাক করছে যেভাবে, এরপরে কি আমরা দেখতে চলেছি কোথাও না কোথাও ইন্ডিয়া রাশিয়া পরিণত হচ্ছে, মোদিজি পুতিনে পরিণত হচ্ছে, বা ডিকটেটরশিপ? আজ থেকে অনেক বছর আগে যখন রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী এরা যখন গভর্নমেন্ট রান করছিল, সব থেকে বোধহয় ম্যাসিভ ম্যান্ডেট ছিল সম্ভবত রাজীব গান্ধীর, আই থিঙ্ক সব থেকে, আমি শিওর না, হ্যাঁ মোস্ট প্রবাবলি রাজীব গান্ধী। তো সেই সময় যে হিউজ ম্যান্ডেট ছিল, তখন পুরো বিরোধী শূন্য হয়ে গেছিলো। 400 কতগুলো আসন পেয়েছিল বিজেপি, কত এখন 350 কাছাকাছি বোধহয়, 330, 340 বোধহয় এরকম সামথিং। না ওটা বলছি না আমি, 2019-এর ইন্ডিয়াতে 330 থেকে এরকম একটা 303 হয়েছিল, তারপর ওদিকে নিচে, হ্যাঁ 330-35 30 না 28 এরকম, যাই হোক এক্সাক্ট আমার মনে নেই, কারণ কোয়ালিশনের কারণে আপ ডাউন হতে থাকে ওটা। তো যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে তখন ভারত ডিক্টেটরশিপে কিন্তু পরিণত হয়নি। 8 মিনিট 400 কাছাকাছি সেখানে কংগ্রেস তারা ক্ষমতায় এসেছিল, এমপি সিট তারা পেয়েছিল 400 কাছাকাছি। সেই সময় বিরোধী পক্ষ কিন্তু পুরো একদম সেই ডাউন ডাউন ডাউন, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া দায়। কোয়ালিশন গভর্নমেন্ট ক্রিয়েট হচ্ছে, কেউ দাঁড়াতে পারছে না, তারপরেও কিন্তু পুনরাবৃত্তি হয়েছে, সেটা তাকে ফেলে দিয়ে অন্য গভর্নমেন্ট উঠে দাঁড়িয়েছে। এটাই ডেমোক্রেসি। যখন ইন্দিরা গান্ধীর টাইমে যখন সব দিক পুরো বন্ধ করে দেওয়া হলো, মিডিয়াকে সরিয়ে নেওয়া হলো, পুরো বন্ধ 2 বছর, তারপরেও সেই গভর্নমেন্টকে পড়ে যেতে হয়েছে, সেই গভর্নমেন্ট রান করাতে পারেনি, ইলেকশানে হেরে গেছে। সেটা তো অক্ষমতা সেই গভর্নমেন্টের, সেই গভর্নমেন্টের অক্ষমতা হোক যাই হোক, তারা ডিক্টেটরশিপ করতে চেয়েছিল। ডিক্টেটরশিপ যদি হয়ে যায় তাহলে নিশ্চয়ই তারা কখনোই চাইবে না যে আমি পড়ে যাব, তারা সেই জিনিসটাকে নিশ্চয়ই রান করাবে। ডিক্টেটরশিপ তখনই হবে যে রান করাতে পারছে, সে ডিক্টেটরশিপ ম্যান্ডেটে তো ছিল। আমি যদি বলি 400 হয়ে যায় মানে ডিক্টেটরশিপ ম্যান্ডেট, তো যদি ওই ম্যান্ডেটে তারা ছিল, তারপরেও সেই ডেমোক্রেটিক পার্টিটা শেষ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, 50-এর কাছাকাছি, 50-55-এর কাছাকাছি তারা আজকে এমপি। সেই পার্টিরও অধঃপতন হয়েছে। সময়ে সমান সবার যায় না, অল টাইম সবার সময় সেম যায় না। কংগ্রেস তখন আপে গেছে, তখন বিজেপি শূন্যতে ছিল 2 এগিয়ে, এই রকম জায়গায় বিজেপি ছিল। বিজেপি তখন পার্টি কোথায়, বিজেপির আগে তখন সেই কি অন্য একটা জনতা দল তখন বোধহয় ছিল। তো সেখানে দাঁড়িয়ে ফ্যাক্টরটা আমাদেরকে বুঝতে হবে যে বিজেপি যদি এখন 400 পেয়ে যায় ডিক্টেটরশিপ চলবে, এটা বলাটা খুবই ভুল। ডেমোক্রেটিক দেশ এটা ইন্ডিয়া। কালকে একটা মুভমেন্ট হবে, গভর্নমেন্ট পড়ে যাবে, এই গভর্নমেন্ট হয়তো 30-40-50-এ নেমে আসবে, এই গভর্নমেন্টটা 30-40-50-এ নেমে আসবে, তখন আরে এটা ডেমোক্রেটিক দেশ, একটা মুভমেন্ট হবে। আর এখন সোশ্যাল মিডিয়ার জামানা, সোশ্যাল মিডিয়া কারো কন্ট্রোলে আসতে পারবে না। অনেকগুলো কোশ্চেনও আছে ওপরে, যে এখনো অবধি আমরা বিজেপির যে স্ট্র্যাটেজি দেখেছি, বিজেপিতে কেউ বোকায় বসেনি, সবাই প্রচণ্ড চালাক। আর যারা যথেষ্ট চালাক তারা কখনোই বলবে না বা তারা কখনোই সুযোগ দেবে না কোনো পার্টিকে উঠে আসতে। এরা যেটা তুই বললি যে কংগ্রেসকে তারা দেখেছে, কংগ্রেসের ওই সিচুয়েশনটা তারা দেখেছে, সেখান থেকে তাদের ফলও দেখেছে যে তারা কী করে ওই অত বড় জায়গা থেকে পড়ে যেতে পারে। তো বিজেপি গভর্নমেন্ট যখন ওই জায়গাটা ধরবে, তারা অবভিয়াসলি ফলের জায়গাগুলোকে শিল্ড করে দেবে। আর শিল্ড একবার করে দেওয়া মানে নতুন কোনো পার্টি যখন উঠে আসছে তাদেরকে উঠতে দেবে না অবভিয়াসলি, কারণ তাদের কাছে পাওয়ার আছে।
কারণ আমরা প্রিভিয়াস মিস্টেক কারো দেখেই তো শিখি, বিজেপি গভর্নমেন্ট এখন শিখে গেছে, তো দেয়ার আর মানে কি বলবো হিউজ চান্স যে তারা নিজের জায়গাটা তো ধরে রাখবেই, প্লাস অন্য কোনো পার্টি যখন উঠতে আসবে তার গলাটা চিপে মেরে দেবে, হতেই তো পারে। এটা আমার কোশ্চেন নয়, এটা একটা খুব বড় ইউটিউবারের কোশ্চেন। বুঝতে পেরেছি। যখন 400 ম্যান্ডেট যে গভর্নমেন্ট পেয়েছে, তারপরে অন্য পার্টি ক্ষমতায় এসেছে, তারপর আবার সেই পার্টি এসেছে, তাহলে সে ডিক্টেটরশিপ ম্যান্ডেট পাওয়ার পর অন্য আরও কয়েকটা পার্টি গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর সেই পার্টি আবার রাজত্ব করলো, সেই পার্টি আবার রাজত্ব করছে কংগ্রেস, এবং সে যখন রাজত্ব করছে সে জানে ডিক্টেটরশিপ সে ম্যান্ডেট পেয়েছিল, হয়তো এখন পায়নি, কিন্তু সে এসেছে, সে তো তখন তাহলে ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে ওখান থেকে নেক্সট টার্মে গিয়ে তো ডিক্টেটরশিপ ম্যান্ডেট তো ক্লিয়ার করে বের করে নিয়ে আসতেই পারে, বিকজ তার কাছে এক্সপিরিয়েন্স আছে, সে নিজে পায়ে চলেছে ওই রাস্তাটা, অন্যজন দেখে শিখছে আর একজন নিজে ওই রাস্তাটা চলে এসেছে, কে বেশি সুবিধাজনক জায়গায় আছে ওই ডিক্টেটরশিপ জায়গায় যাওয়ার? কংগ্রেস ছিল, কংগ্রেস ফেল করেছে। ডেমোক্রেসির কাছে কোনো পার্টির এক্সপিরিয়েন্স, কোনো পার্টির কিচ্ছু যায় আসে না, মানুষের রায় সর্বোপরি। সেখানে কেউ যদি ভেবে থাকে যে ডিক্টেটরশিপ চলে আসবে, এটা চায়না বা অন্য কোনো দেশ নয়, ঠিক আছে, এটা ইন্ডিয়া, এখানে ওটা হবে না। আর ডিক্টেটরশিপ নিয়ে হ্যাঁ আর প্রশ্নটা আরেকবার রিপিট করাও, আমি আর একটা জিনিস বলবো বলে আমার মাথা থেকে আউট হয়ে গেল, আরেকবার রিপিট করাও কোশ্চেনটা এখানেই যে অন্যান্য পার্টিদেরকে তো উঠতেই দেওয়া, তাদের গলা চিপে বেড়াতে হবে। অন্যান্য পার্টিদের উঠবার জন্য এইখানে আমি যদি বলি যে বিজেপি পার্টিটা করছে কারা, এত মানুষ প্রচারালোক, এত প্রচার হচ্ছে কিভাবে? সব বিজেপি পার্টি কি নিজে একা একা করে যাচ্ছে? এত মানুষ ওর সাথে অ্যাড হচ্ছে কিভাবে? নিশ্চয়ই সে কোনো না কোনোভাবে মানুষজনদেরকে ইনফ্লুয়েন্স করছে। সেই মানুষরা স্বতঃপ্রণোদিতভাবে, তারা যারা পার্টি করে না, পার্টি পলিটিক্স রাস্তায় নেমে মিছিল করে না, তারা কোনো না কোনোভাবে সেই পার্টির সাথে তার বেনিফিটের কারণে হোক বা কোনো না কোনো কারণে হোক, তারা সেই পার্টির প্রচার নিজেরা নিজের দায়িত্বে করছে। তখনই একটা পার্টি ওপরে উঠবে, তখনই একটা পার্টি ওপরে থাকবে যখন সেই পার্টির লোক না হয়ে সেই পার্টি অফিসে সেই লোকটা যায়নি কোনো দিনও, সেই লোকও গিয়ে সেই পার্টির ব্যাপারে সুনাম করবে, তুই ভুল বলছিস, সে ঝগড়া করতে চলে আসবে চায়ের দোকানে বসে, তখনই সেই পার্টিটা ওপরে গিয়ে রাজ করবে। সেই পার্টির আজকের নাম হচ্ছে বিজেপি, যেটা আজ থেকে বহু বছর আগে ছিল কংগ্রেস। বহু বছর না, এই 10-12 বছর, 14 সালের আগে তো কংগ্রেস ছিল। তো এটা জাস্ট উলট পালট আসতে যাবে, সাইকেলে চলতে থাকবে। আর বিজেপির যে ওঠার কাহিনী যেটা বলা হচ্ছে, এই RSS চোখের সামনে সব জিনিসগুলো দেখেছে, সেখান থেকে পুরো জিনিসটা ছকে সাজিয়ে এই বিজেপি কাজ করে যাচ্ছে। বিজেপি যে সিল এঁটে দেবে যেটা বলছিস, কথাটার মধ্যে অনেকটা বাস্তবতা গন্ধ আছে, যে তারা সিল আঁটবে। অবভিয়াসলি তারা চাইবে যে আমি লংয়ে যাব। এবার লংয়ে গেলে কি হবে? মিশন 47 এক মিনিট, এবার আমি একটা কথা বলি। রাশিয়াতে ডিক্টেটরশিপ চলছে, ওখানে মানুষরা ডেভেলপমেন্টের জায়গায় আছে না নেই? ওখানে কি সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষজনরা খেতে পাচ্ছে না, হাহাকার করছে, সব কিছুতে বলতে পারে। চায়না এত কিছু করে ফেলছে, গোটা ইন্টারন্যাশনালি ওরা এত বাওয়াল মাছিয়ে ফেলছে, তারপরেও ওই দেশের ইকোনমি বা ওই দেশের আর্থিক জায়গায় কোনো জায়গায় কোথায় কটা কি প্রবলেম হচ্ছে, যা প্রবলেমই হোক না কেন, তারা তাদের ইকোনমিক জায়গাটা ব্যালেন্স করে রেখেছে কি? সেখানকার মানুষজন খেতে পাচ্ছে কি? চায়না নিয়ে কথা বলো না, কারণ চায়না নিয়ে অনেক কিছু খবর আসেই না আমাদের কাছে। এক্স্যাক্টলি, চায়না নিয়ে আসে না, খবর আসে না, কিন্তু সেই দেশটা সার্ভাইভ করছে কি করছে না ইকোনমিক স্ট্যান্ডার্ড অনুসারে, যথেষ্ট ভালো, বাইরে থেকে যথেষ্ট ভালো, কিন্তু সেখানে মানুষজনেরা তো চলছে, সেই জন্যই তার ইকোনমিটা রান করছে না। ইকোনমি তো এমনি এমনি রান করবে না। হ্যাঁ অবশ্যই। তো তারা করতে পারছে, তাদের কাছে যদি বলা হয় যে তাদের মধ্যে ওখানে ডিক্টেটরশিপ চলছে, তারপর তারা রান করছে, ডেমোক্রেসি নেই, তারপর তারা রান করছে, তারা প্রপারলি রান করছে এবং সুপার পাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে চায়না আছে। ঠিক আছে, তো একটা দেশে যদি একটা পার্টি, অবভিয়াসলি পার্টি চেঞ্জ হওয়া দরকার, একটা গভর্নমেন্ট বেশি রাখা উচিত না, কম্পিটিশন না থাকলে না, কম্পিটিশন কি, একটা গভর্নমেন্ট প্রতিবারে মানুষের চেঞ্জ করে দেওয়া উচিত গভর্নমেন্ট। হ্যাঁ ঠিক আছে, 10 বছর কাজ করেছে, আচ্ছা এই পার্টিকে সুযোগ দেওয়া হোক, যদি ডেভেলপমেন্ট না করে নেক্সট পার্টিকে সুযোগ দেওয়া হোক, অবভিয়াসলি এটা করা উচিত, এটাই করা উচিত ডেমোক্রেসিতে, এবং সেটা করা হবে আগামী দিন। এবং যদি ভুল করে এই বিজেপি পার্টি, তো এখানে দাঁড়িয়ে একটা পার্টি যদি একটা হিউজ ম্যান্ডেটে যদি থাকে,
ধ্রুব রাঠে যেটা বলেছে যে একটা পার্টি যদি হিউজ অ্যামাউন্টে থাকে তাহলে প্রোগ্রেসিভ কালচার যেটা তোমার ডেভেলপমেন্টের জায়গাটা, সেই জায়গার ফাস্টনেস কমে যায়, মানুষজন ডিলেমও করে দেয়। হয়রাজ আমরা তো দেখছি 300 ম্যান্ডেট পাওয়ার পর ঝাঁটাঝাট কাজ করছে, সেখানে অপোজিশন বলছে দেখে 300 ম্যান্ডেট পেয়েছে বলে তোমরা এত তাড়াতাড়ি কাজ করবে। যখন এই 2019 সালের ভোটের পর সেখানে উল্টো কোয়েশ্চেন, কাজ করছে বলে প্রশ্ন করছে, তুমি কেন তাড়াতাড়ি কাজ করছো? তোমার তো এখনো 5টা বছর পড়ে আছে, তুমি ধীরে ধীরে করবে। আর এরা জলদি জলদি কাজ করবার চিন্তা ভাবনা করছে, এবং সেখানে আউটসাইডে তারাও তো হু হু করে কাজ করছে। আর আমাদের ইন্ডিয়াতে এত ম্যান্ডেট থাকার কারণে সব থেকে প্লাস পয়েন্টটা কী হচ্ছে, যখন ইন্টারন্যাশনাল কোনো ইস্যুস আসছে সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া স্ট্রং স্টেটমেন্ট দিচ্ছে। সেখানে জানে যে এই গভর্নমেন্ট যদি থাকে ভারতকে কোনোভাবে দাবিয়ে রাখা যাবে না, এখানে মানুষ একত্রিতভাবে এই একটা পার্টিকে সাপোর্ট করে আছে, তো ইনি এখানে যেটা বলছেন এনাকে টলানো যাবে না। কিন্তু যদি এখানে ম্যান্ডেট যদি কম থাকে, এর ওপরে কিন্তু এই গভর্নমেন্টকে প্রেসারাইজ করে এই গভর্নমেন্টের যে নীতি, বিদেশ নীতি, সেটার উপরে এফেক্ট করা যাবে। আজকে হয়রাজ ইন্ডিয়ার বিদেশ নীতিতে নাম্বার সুপার পজিশন আজকে রান করে বসে আছে। তো সেই জায়গায় আজকে স্টেটমেন্ট এস জয়শঙ্কর স্যার মানে নমস্য ব্যক্তি, মানে ওনার স্টেটমেন্ট এক একটা আজকে ইন্ডিয়ার এই যে লেভেলটা যে ধরে আছে আজকে এই ম্যান্ডেটের জন্য, এবং সেইখানে দাঁড়িয়ে আজকে ওই জিনিস ওই ডেলিভার করতে পারছে, নো কম্প্রোমাইজ স্টেটমেন্ট, সেটার জন্য এই ম্যান্ডেট দরকার। ধ্রুব রাঠে যদি বলে থাকে যে এরকমভাবে পলিটিক্স করলে হবে না, ধ্রুব রাঠে কে? ধ্রুব রাঠে কি কোনোদিনও পলিটিক্যাল ময়দানে নেমেছে? পলিটিক্স কি ওইভাবে হয়? ঠান্ডা করে পলিটিক্স হয় না। পলিটিক্সে না, ইন্ডিয়ান পলিটিক্সে ভোট করাতে হয়, একটা টার্ম আছে বাংলায় প্রচলিত, ভোট করাতে হয়, ভোট হয় না, ভোট করিয়ে নিতে হয়। তো ভারতেও না ভোটটা করাতে হয়। কত পরিমাণ প্রচারে খরচা হচ্ছে, কিভাবে প্রচার করা হবে, প্রত্যেকটা না সিলেবেলে ভাগ করা হয়। দুটো কথা বলে দিলাম, দুটো হাইক উঠে গেল, দুটো কন্ট্রোভার্সি এলো, ভয় দেখিয়ে দিলাম, দিয়ে মানুষকে একটা ভোটকে তাদেরকে আলাদা করে সাইড করে তাদের কাছ থেকে ভোটটা উল্টোর দিকে দিয়ে দেবো, সলিউশন দিতে পারছে। ধ্রুব রাঠে বলছে কি যে তোমরা বিজেপিকে ভোট দিও না, ডিক্টেটরশিপ। ভোট কাকে দেবে? যে পার্টিটা এখন অবধি ঠিক করতে পারছে না তাদের লিডারকে। ইন্ডিজোট, যদি বিরোধী পক্ষ বলা যায় বিজেপির এগেনস্টে কে দাঁড়িয়ে আছে? ইন্ডিজোট ছাড়া তার কেউ নেই। তাহলে ইন্ডিজোটকে যদি ভোট দিতে, যদি ডাইরেক্ট বলতে পারবে না কখনোই কেউ, তো যদি সেটাই যদি হয়, বলছে যে জনতা সমাজদার আগার হোগা তব যে বিরোধী আছে তাকে ভোট দেবে, তো সেখানে দাঁড়িয়ে তাকে যে ভোটটা দেবে তাদের গ্রাউন্ড বেস কি, তারা কি করছে, তারা ডেলিভারি করতে পারছে না, যে তাদের মোটো কি, তাদের চিন্তা ভাবনা কি, সেটা যদি মানুষের কাছে ডিসপ্লে না করতে পারে, তোমাকে আমি আনবো 100% আমি আনবো, তুমি আমাকে কম্পিটিশনের একটা ইশতেহার দাও। বিজেপি বলছে 2047-এ আমি ভারতকে এই জায়গায় নিয়ে যাব, কংগ্রেস দিক 2047-এ মোদি বলেছে আমি এই জায়গায় নিয়ে যাব, আমি আরো 5 গুণ উপরে নিয়ে যাব বলেছে। সামনের ভোটে যদি রাহুল গান্ধী কোনোভাবে জিতে যায়, কংগ্রেস পাওয়ারে আসে, তাহলে সে বছরে 1 লাখ টাকা করে প্রত্যেকটা ছেলেকে দেবে। এরকম স্টেটমেন্ট এসেছে। ঘুষ দেওয়া সিস্টেম, হ্যাঁ, আবার চাকরি যাবে। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আমি এখানে অ্যাড করতে চাই, যে এখানে অনেকে বলছে যে বিজেপি গভর্নমেন্ট যখন 19-এ পাওয়ার এসেছিল তখন প্রতিশ্রুতি দিয়েছিল চাকরির, রাম মন্দিরের নয়। আচ্ছা, এই ব্যাপারে কি মন্তব্য? বা 400 পার হয়ে গেলে বিজেপির কাছে পাওয়ার থাকবে অ্যামেন্ডমেন্ট করার অনেক কিছু, অনেক ব্যাপার, 370 মানে আমি 400 ধরে চলছি আর কি, তো অ্যামেন্ডমেন্ট করে ফেলতে পারবে অনেক কিছু, মানে কনস্টিটিউশনকে বদলে দেবে বলছে অনেকে। বলছে যে এই পার্টি যদি রুলে থাকে, এই পার্টি যদি 400 ক্রস করে, কনস্টিটিউশন পুরো চেঞ্জ হয়ে যাবে। কনস্টিটিউশনের একটা জিনিস তো সর্বপ্রথম চেঞ্জ করেছে কে? ফার্স্ট চেঞ্জ কে করেছে কনস্টিটিউশনে? চেঞ্জটা কে করেছে? সেকুলার ওয়ার্ডটা কোথায় ছিল? সেকুলার ওয়ার্ডটা কোথায় ছিলটা কোথায়? আমি তো এখন অব্দি বুঝতে পারছি না সেকুলার ওয়ার্ডটা ছিল কোথায়। ফার্স্ট যে চেঞ্জ করেছে তাকে তোমরা ভালো বলছো, তাকে তোমরা এগিয়ে নিয়ে চলছো, সেকুলার ওয়ার্ডটা ঢুকলোটা কিভাবে? সেটা তো পরে ঢোকানো হয়েছে একদম। ফার্স্ট কি বিজেপি চেঞ্জ করেছে? বিজেপি তো চেঞ্জ করার কথা কিছু তো বলেও নেই। এটা আগে থেকে ভয় দেখানো হচ্ছে যে চেঞ্জ করে ফেলবে, কেন না তাদের প্রোপাগান্ডা,
তাদের যে চিন্তা ভাবনা সেইটাতে তাদের যে ভোট ব্যাংকের যে একটুখানি যে আশাটা ছিল সেটাও যদি নিশ্চিহ্ন করে দেয় তাহলে তারা রাজনীতিটা করবে কি করে? সেইটার জন্য ওরা ভয় পেয়ে বলছে যে এটা যদি হয়ে যায়, আমরা তো এইরকম করেছিলাম। দেখ, চোর সবসময় ভাবে আমি এইভাবে চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম, ও যদি চুরি করতে গিয়ে আমি ওটা তো পাইনি, ও যদি পেয়ে যায় তখন কি হবে? এই তো চিন্তা ভাবনা। আমি এত ম্যান্ডেট পাওয়ার পর আমি ওইখানে চেঞ্জ করে দিয়েছিলাম, সেকুলার করে ঢুকিয়ে দিয়েছিলাম, অ্যাড করে দিয়েছিলাম, আর এরা ওই ম্যান্ডেটটা পেয়ে যদি ওটা যদি বার করে দেয় তাহলে আমরা ভোট করবো কি করে? একদম সিম্পল লজিক। আর চাকরির কেসটা, চাকরির কেস প্রত্যেকটা স্টেটে যে টার্গেট দিচ্ছে, আজকে ইউপি তার ইনকামের জন্য তারা যে টার্গেট দিচ্ছে, একটা ইন্ডাস্ট্রি যদি ঢোকে, ইন্ডাস্ট্রির ছেলেপুলে কোথা থেকে আসবে? বিদেশ থেকে ভাড়া করে আনা হবে ছেলেপুলে, নিশ্চয়ই চায়না থেকে আসবে না ছেলেপুলে। সেখানকার লোকাল ইন্ডিয়ার মানুষজনই সেখানে জব করতে যাবে। একটা এখানে যদি সাপোজ একটা ছোটো ছোটো যে ফ্লিপকার্টের প্লান্ট হচ্ছে, অ্যামাজনের প্লান্ট হচ্ছে, চাকরিটা তো পাচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়াতে এখন অবধি একটা প্রবলেম আছে যেটা মানতে হবে, সেখানে কিচ্ছু করবার নেই, সমযোগ্যতায় সমবেতন পাওয়া যাচ্ছে না রিসেশনের কারণে। বড় বড় কোম্পানি তারা ছাঁটছে বিকজ অফ এআই টেকনোলজি। যখন বুম করবে তখন কিছুটা রিসেশনের জন্য একটা আপ ডাউন স্কেলিং তো হবে, কিছু করবার নেই, প্রতিবারেই হয়ে এসেছে। এবং তার মানে এটা নয় যে আমরা এগোবো না, আমরা পিছিয়ে থাকবো, সিপিএম স্ট্র্যাটেজিতে চলবো যে কম্পিউটার আমরা মানছি না, মানবো না। একদম ঠিক আছে, আমরা তো ওই সিপিএম গিরি করতে পারবো না, কারণ আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন যারা সিপিএমকে সাপোর্ট করছে তারা আর কি বলবো, কম্পিউটার তোমরা করো না, ফোন দেখো না, বন্ধ করে দাও। নেক্সট কোশ্চেন আমি আর করবো না। আমার যেগুলো থ্রো করার ছিল এগুলো আমার কথা না, এগুলো ওই পপুলার ইউটিউবার ধ্রুব রাঠির কথা। সে অনেক ভিডিও করেছে পরপর বিজেপির অ্যাগেনস্টে, যে বিজেপি এই ভুল করছে, যেগুলো আমি স্টেট করলাম এখন। তো সেইগুলোই এই আমার কোশ্চেনের থ্রুতে আমি করলাম। কিন্তু এবার আমি আমার স্টেটে আসতে চাই, যে আমার মনে হয় যে প্রতীক স্যার যেগুলো বললো অলওয়েজ এগুলোই সত্যি, আমি বলবো এগুলোই সত্যি চলে আসছে। যেটা ধ্রুব রাঠির মতো ইউটিউবাররা করছে, আমার মনে হয় সেটা ধ্রুব রাঠি কোথায় থাকে জানো? জার্মানি মনে হয়, মোস্ট প্রবলি জার্মানি। হ্যাঁ, ভারতে বোধহয় নেই না? না, ভারত থাকে না। আচ্ছা, তো আশা করছি আমি কেন বললাম কথাটা হয়তো। হ্যাঁ, তো আমি ওটা বাদ দিলাম, এবার ধ্রুব রাঠির কথাটা বাদ দিই। এবার আমার কোয়েশ্চেন প্রতীকের কাছে, যে যদি একদম ন্যাচারাল পার্সপেক্টিভ থেকে দেখি, আমিও তো ভোট দেবো, তুইও দিবি, তো আমি কিসের ভিত্তিতে ভোট দেবো? 2014 সাল থেকে আজ 2024, এই 10 বছর টেনিয়ারে কি কি চেঞ্জেস গভর্নমেন্ট এনেছে, আমি সেইগুলো সম্বন্ধে একটু ছোট্ট করে জানতে চাই, যে এটার ভিত্তিতে আমি ভোট দিতে পারি বা এই গভর্নমেন্টকে আমি পরের 5 বছরের জন্য ভরসা করতে পারি। জিনিসপত্র, বিভিন্ন জিনিসপত্র, সেই জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়ার সব বিভিন্ন জিনিসপত্র, ভারতের প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জিনিস বেস্ট, সেই জিনিসটা এখান থেকে ওখানে ডেলিভারি হয়। তো ডেলিভারি হওয়ার জন্য কি সব থেকে প্রথম জরুরি? রোডওয়েজ, রেলওয়েজ, ঠিক আছে, এয়ারওয়েজ, এই 3টে জিনিস সর্বোপরি মেন জরুরি। এই 3টে জায়গায় এই গভর্নমেন্ট কাজ করছে কি? হিউজ কাজ করছে। 70 বছরে যতগুলো এয়ারপোর্ট ছিল তার দ্বিগুণ এয়ারপোর্ট, সব দ্বিগুণ হয়ে গেছে। রেলওয়ে, সেখানে সেক্টরে একটা রেলওয়ে স্টেশনকে মার্ভেলাস বানাচ্ছে। হ্যাঁ, অনেকে বলছে যে ট্রেন এত নতুন দিচ্ছে, ঝাঁ চকচকে দিচ্ছে, টাইম এখনো অ্যাডজাস্ট হচ্ছে না, রেলওয়ের তোমার স্টেশনগুলোকে এত রূপান্তর ঝাঁ চকচকে করে কি হবে, টাইম শিডিউল ঠিক নেই। একটা জিনিস তো মানতে হবে যে গভর্নমেন্ট একটা জায়গাতে হিউজ লেবার ঢুকিয়ে দিল, যে তোমরা শুধু খালি হু করে রেল লাইন বিছিয়ে যাও। প্রবলেমটা কিসের জন্য? রেল লাইন বিছোবার প্রবলেমের জন্য। সেইটা আগে একদিনে কত কিলোমিটার রেলওয়ে? আমি একটা জিনিস, আমি একটা কথা বলি, এখানে সে প্রতীক সেটারই এক্সাম্পলটা চলে আসছে না কি, যে ঘর যখন তুমি বানাচ্ছ তখন ঘর ধুলো হবেই। একদম, এখানে একটাই বক্তব্য যে রেলওয়ে আগে কত পরিমাণ রেল লাইন বিছানো হতো আর আজকে কতটা বেছানো হচ্ছে একদিনে। আজ থেকে 14 বছর আগে রোডওয়েজে কত কিলোমিটার রাস্তা তৈরি হতো এবং আজকের দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে, তার মধ্যে কি ফারাক আছে কি নেই? আগে কতগুলো এয়ারপোর্ট ঝাঁ চকচকে করা হয়েছে, সেটার কতগুলো হয়েছে
কতগুলো নতুন তৈরি করা হয়েছে সেইটার আমার প্রমাণ দেখো। সেখানে কাজ হচ্ছে কি, নিজেরা বিচার করো, আমি কিচ্ছু বলবো না, আমি জাস্ট প্রশ্ন করছি কয়েকটা। আর এই 3টে জায়গায় যদি কাজ হয় তাহলে সব থেকে এফিসিয়েন্সি কোথায় আসবে? ট্রান্সপোর্টেশন সিস্টেমে। যদি তেল খরচা যদি কম হয় তাহলে কি হবে, যে জিনিসপত্রের দাম কমবে, কারণ গাড়ি যদি একটা মিনিমাম স্পিডে যদি চলে তাহলে তেল খরচা কম হবে, সেখান থেকে দাঁড়িয়ে এখানে আমার কস্টিং কম হবে। হলো সেকেন্ড পয়েন্ট, কানেক্টিভিটি। এটার জন্য কানেক্টিভিটি তো একটা বড় অবশ্যই জায়গা আছে। নেক্সট যদি আসি যে অয়েল, তেল, এই যে গাড়ির তেল নিয়ে এত প্রবলেম চলছে, সেখানে আজকে ইন্ডিয়া ইভির ওপরে কাজ করছে। সেখানে কিভাবে তেলটাকে কম ইউজ করে কিভাবে করা যায় তার বিভিন্ন পাথওয়েজ খুঁজছে। এবং পয়েন্ট আমি এখানে তুলতে চাই, তো যেহেতু ইভিটা এলো, তেল এলো, তো প্রথম স্টেটমেন্ট যেটা আমি দিতে চাই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা, বলবো না যে ট্রিক, বাট একটা ডিসিশন নিয়েছিল যখন রাশিয়া ইউক্রেনের ওয়ারটা ব্রেকআউট হয়, তো ইন্ডিয়া সব তেলটা ম্যাক্সিমামটাই বলা যায় রাশিয়া থেকে ইম্পোর্ট করতো। তো তখন ইউরোপিয়ান ইউনিয়ন ইন্ডিয়াকে বলে যে এরা, রাশিয়া একটা ইভিল কান্ট্রি এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে, কারণ তারা ইউক্রেনকে অ্যাটাক করেছে। তো তোমরা এক কাজ করো, তোমরা রাশিয়াকে দেউলিয়া বানিয়ে দাও, তার কাছ থেকে তেল ফেল নিও না, তার সাথে ব্যবসা বন্ধ করে দাও। আর ব্যবসা যদি বন্ধ করে দিত, আমাদের কাছে আউটলেট একটাই পড়ে থাকছে, দুবাই, মানে আরবেন, যেখানে তেলের দাম অনেক বেশি, আরবেন কান্ট্রিজ থেকে নিতে হতো। এবার আরবেন কান্ট্রিজ থেকে কে তেল নিচ্ছে তখন? গোটা দুনিয়া। তো ইন্ডিয়া বললো না, আমার কাছে যেখানে সস্তা পাবো আমি সেখান থেকে নেবো। কে কার বন্ধু কে কার শত্রু সেখানে ম্যাটার করছে না। এইটার জন্য হয়তো ইন্ডিয়ার তেলের মানে পেট্রোলের দাম 200 টাকা ঠেকে যায়নি। এক্স্যাক্টলি। এখানে যদি কোয়ালিশন গভর্নমেন্ট থাকতো তাহলে কি হতো? আর একটা পয়েন্ট যেটা হচ্ছে যে এটা একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারও হয়ে যাবে ব্যাপারটা, যে ইলেকট্রিক্যাল জিনিসপত্র, ইভির ক্ষেত্রে বলছি, খুব তাড়াতাড়ি টেসলা ইন্ডিয়াতে আসছে। মোস্ট প্রবাবলি কোনো কোম্পানির সাথে কোলাবোরেট করে এখানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খোলা হচ্ছে। এটা একটা খুব বড় ব্যাপার। আর গোটা ইন্ডিয়াতে ইলেকট্রিসিটির যে চার্জিং পোর্টগুলো হয় না গাড়ি চার্জ করার, এটাও হচ্ছে। আর গভর্নমেন্টের ইচ্ছা ছাড়া তো এটা হবে না কখনো। এক্স্যাক্টলি। ডেভেলপমেন্টের জন্য তোমাকে গভর্নমেন্টের সাথে থাকতেই একদম। আচ্ছা, এবার ইনফ্রাস্ট্রাকচার আমি বললাম, এরপর আমি নেক্সট আসি যে এই গভর্নমেন্টের চলাকালীন আমাদের দেশ কতটা সুরক্ষিত আছে। তোমার দেশের উপরে যদি কোনো রকম অ্যাটাক হয়, এই গভর্নমেন্ট কি রেসপন্স করছে কি করছে না? এখানে ন্যাশনাল সিকিউরিটি কারোর, এখানে তো কোনো কথা বলারই নেই কারোর। সব থেকে ভায়োলেন্ট রূপ অফ ইন্ডিয়া আমরা এই সময় দেখতে পেয়েছি, যে ইন্ডিয়া কি পারে। থার্ড পয়েন্ট আমি যদি আসি, আগে বাইরে গেলে আমাদের দেশের মন্ত্রীদের, বড় বড় পদস্থ যারা আসেন, তাদেরকে ফুল স্ক্যানিং, ফুল চেক আপ করা হতো। মানে যখন এয়ারপোর্টে নামতো, আমেরিকা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, মনমোহন সিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা দেখেছি। তো সেখানে দাঁড়িয়ে আজকে বিদেশ নীতির বলো বা আজকে ইন্ডিয়ার এই ইমপ্রেশনের জন্য আজকে ইন্ডিয়া কতটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং বিশেষ করে আমাদের দেশের নীতির কি কিছু চেঞ্জেস হয়েছে, যে নীতির জন্য আমাদের দেশের নাগরিক হওয়ার কারণে আমরা গৌরবান্বিত অনুভব করছি কি করছি না। আমাদের যখন রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ চলছে, সেই সময় পাকিস্তানিরাও ভারতের পতাকা দেখিয়ে বেরোচ্ছিল। আই থিঙ্ক কি ভারতের কি কোনোভাবে কি পদমর্যাদাটা কি বেড়েছে কি, যে কারণে ওখান থেকে এই রেসপেক্ট, এই গ্র্যাটিটিউড দেখানো হচ্ছে? প্রশ্নটা আমার এখানে থাকবে। একদম, এগুলো আমার মনে হয় মাথায় রাখা উচিত ভোট দেওয়ার আগে। আচ্ছা, যখন এই লকডাউন হলো, ওই টাইমে গভর্নমেন্ট কি কোনোভাবে কি কোনো হেল্পের ব্যবস্থা করেছিল? মেডিসিনের ক্ষেত্রে কোনো কি টাকা পয়সা ছাড়া কি গভর্নমেন্ট কি কোনো স্কিম কি চালিয়েছিল যার মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হয়েছিল? আমার যতদূর মনে পড়ছে যে গভর্নমেন্ট একটা ড্রাইভ চালিয়েছিল যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, এবং শুধু ভ্যাকসিন নয়, এখন অবধি কন্টিনিউ চলছে যে রেশন দেওয়া, যাতে ইকোনমিক কোলাপস যেটা যাতে না হয়। মানুষ বলবে যে এখান থেকে এত ট্যাক্স তোলা হচ্ছে, ওখান থেকে এত ট্যাক্স তোলা হচ্ছে। ট্যাক্স তো তুলবে, তোমাদের টাকাই তো নেবে, নিয়েই তো তোমাদেরকেই তো সে দিচ্ছে গভর্নমেন্ট। হ্যাঁ, গায়ে লাগবে কাদের? যাদের আর্থিক দিক থেকে দেখা যাবে যে মিডিল ক্লাস বা আপার মিডিল ক্লাস যারা বড়লোক ক্যাটাগরিতে পড়ে, তাদের খুব গায়ে লাগবে। কেন না, তাদের 30% ট্যাক্স কাটছে তাদের ইনকামের ওপর, তাদের গায়ে লাগবে। কিন্তু যদি রাজস্ব
এই দেশের হিতের জন্য এই মানুষরা যদি রাজস্ব যদি না দেয়, এই লোয়ার ক্লাস যারা আছে, যারা মিডিল ক্লাসের তলায়, সেই বডিকে যে বের করে না, আজকে যে বলছে যে 1 লক্ষ পরিবার, এত পরিবার আমরা যারা গরিবী রেখা থেকে ওপরে উঠে এসেছে, এই যে স্কেলটা, এই যে মার্জিনটা দিচ্ছে, এই যে এত মানুষ বেরিয়ে আসছে, ক্রমাগত বেরিয়ে আসছে, তো এইটা করবার জন্য কারা দেয়? গভর্নমেন্ট। অবভিয়াসলি গভর্নমেন্ট এইরকম একটা রুলস ইমপ্লিমেন্ট করেছে এবং সেটাতে স্ট্রিক্ট হয়ে বসে আছে, এবং তার জন্য কারা এই সাহায্যটা করছে? যারা মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস এবং যারা বড়লোক মানুষ, যাদের টাকা পয়সার ইনকাম সোর্স বেশি, তারা 30% ট্যাক্স দিচ্ছে, তারা 8% ট্যাক্স দিচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা ট্যাক্স দিচ্ছি, রাজস্ব দিচ্ছি, সেই রাজস্বের টাকাই আমাদের কাছে ঘুরিয়ে ফেরত দিচ্ছে। এইভাবেই দেশ তো চলছে। তো সেখানে গভর্নমেন্ট কোনোভাবে হেল্প যদি করে থাকে তোমরা দেবে, যদি না হেল্প করে থাকে দিও না। আচ্ছা, আজ থেকে 14 বছর 15 বছর আগের কাহিনী আমি যদি বলি, ভারতবর্ষে কারেন্টের অবস্থা কি ছিল, বিদ্যুতের হাল, আর আজকে বিদ্যুতের হাল কি? আজকে কি প্রতিদিন কারেন্ট যায়? আজকে কি কটা বাড়িতে কটা হারিকেন, লণ্ঠন দেখতে পাওয়া যায়? অ্যাক্টিভ আছে, ওগুলো অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এখন এমার্জেন্সি লাইট এসে গেছে। এমার্জেন্সি লাইট কোথায় চার্জ? না, ইলেকট্রিক থেকে চার্জ দিতে হয়। তখন কিন্তু তাহলে এমার্জেন্সি লাইট বেরিয়ে যাওয়ার কথা, যদি ইলেকট্রিক এতই অ্যাভেলেবেল থাকতো। একদম। আচ্ছা, নেক্সট 2014 সালের আগে আমরা যখন ইন্টারনেট ইউজ করতাম আমাদের খুব কষ্ট হতো। ওইটুখানি নেট, অত দাম, মানে ফোন হ্যাং করছে, এদিকে নেটওয়ার্ক গোল গোল ঘুরেই যাচ্ছে, নট ফাউন্ড। আর আজকে ইন্টারনেটের ডেটা কস্ট কত? আজকে চিপেস্ট ইন্ডিয়া। একদম আমরা বিন্দাস ফিড স্ক্রল করে যাচ্ছি, কিছু ভাবছি না, ওটা কোনো ব্যাপারই নয় এখন আমাদের কাছে। আর আজ থেকে 10-15 বছর আগের কাহিনী, তখন আমরা সেই 21 টাকা, তারপর ওই তোমার যে স্ক্র্যাচ কার্ডগুলো, ওগুলো ইউজ করে আমরা অত টাকা খরচা করি, তারপর মডেম এলো, এইভাবে এগিয়ে এসছে। তো আজকে এইখানে টেকনোলজি ভারতে এগিয়ে নিয়ে গেছে। আজ থেকে 2014 সালের আগে মোবাইল ইম্পোর্টার আমাদের দেশ বাইরে থেকে কত ইম্পোর্ট করতো আর কত এক্সপোর্ট করতো। ইন্ডিয়াতে এত মানুষ, আগে কটা মানুষের হাতে ফোন ছিল, এখন কটা মানুষের হাতে ফোন আছে। একটা মানুষের হাতে যদি ফোন থাকে তাহলে তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা কতটা, সেটা আমাকে ভাবতে হবে। আচ্ছা, যদি এখন মানুষ যদি ফোন ইউজ করে থাকে, তাহলে সেই ফোন যে তারা ইউজ করছে, তাহলে নিশ্চয়ই সেটা ইম্পোর্ট হবে বা আমাদের দেশে ম্যানুফ্যাকচার হবে। দুটোর মধ্যে যে কোনো একটা। 2014 সালের আগে ভারত কতটা ইম্পোর্ট করতো আর কতটা ম্যানুফ্যাকচার করতো, এখন ভারত কতটা ইম্পোর্ট করে আর কতটা ম্যানুফ্যাকচার করে। আর আগে 2014 সালের আগে ভারত কতটা মোবাইল ফোন এক্সপোর্ট করতো এবং এখন কতটা এক্সপোর্ট করে। যদি এইটুখানি মার্জিনও যদি দেখা যায়, আমরা অনেক ভিউ ক্লিয়ার পাবো। এখানে কিছু বলতে চাই অবভিয়াসলি এই রিলেটেডে। তো বেসিক্যালি কি ছিল, আগে এইটার ওপরে যে ট্যাক্স হতো, মানে ইম্পোর্টের ওপরে যে ট্যাক্স হতো, সেটা মানে অন্য দেশকে যেটা দিত সেটা অনেক কম ছিল। আজকে অনেকে বলবে যে যেই গাড়িটা বাইরের দেশে ট্যাক্সি হিসাবে ইউজ হয়, সেই গাড়িটার দাম আমাদের দেশে 50 লাখ টাকা কী করে হতে পারে? কোশ্চেন। তো তখন আমি বলবো তাকে যে গাড়িটাকে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আনা হচ্ছে, পুরো ফুললি ম্যানুফ্যাকচার, তখন ওই টাকাটা দিতে হচ্ছে। কিন্তু যেই গাড়িটা আমাদের ইন্ডিয়াতেই প্রডিউস হচ্ছে, হয়ে মানে পুরো তৈরি করছে, হয়ে বিক্রি হচ্ছে, সেটা কিন্তু তা নয়। এবার আমি বলি সেই জায়গায় যাচ্ছে না। এবার আমি বলি শুরুতে কি হয়েছিল, যে গভর্নমেন্ট বাইরের দেশের কোম্পানিজদেরকে গাড়ি বলা যাক বা ফোন বলা যাক বা যে কোনো ইলেকট্রনিক মেকানিক্যাল যা কোনো জিনিস বলেছিল যে তোমরা চেষ্টা করো এখানে এসে ম্যানুফ্যাকচার করতে, কারণ বেশি দিন তোমাদেরকে সময় দেবো না, আমরা প্রচুর পরিমাণে ট্যাক্স বাড়াবো। হলো, সেটা গেল। এবার কি হলো, সেটা তো হলো, মানে সবাই ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন্ডিয়াতে খুলে ফেললো। ইভেন বড় বড় কোম্পানিজ লাইক অ্যাপেল, জিপ, মিৎসুবিশি, এরা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করতে শুরু করলো। তারপরে যেটা হলো যে ইন্ডিয়া থেকে তারা এক্সপোর্ট করছে। এবার ইন্ডিয়া থেকে যখন এক্সপোর্ট করছে, বিকজ হিউজ লেবার কোথায়, এক্স্যাক্টলি, তার থেকেও আমি একটা সিম্পল ডিস্ট্রিবিউশন আমি ফেলতে চাই মানুষের কাছে, যে একটা আইফোন যদি কেউ কেনে এই মুহূর্তে, আমি অ্যাপ্রক্স 60,000 দাম নিচ্ছি, সেই আইফোনটা ম্যানুফ্যাকচার হতো, যেটা এখনও কেনা হচ্ছে সেটা ম্যানুফ্যাকচার হয়েছে ইউএসএতে বা চায়নাতে ম্যাক্সিমামটা হয়। তো চায়না থেকে যখন ম্যানুফ্যাকচার হয়ে বেরোচ্ছে,
ধরে নিলাম ওই আইফোনটা ওখান থেকে বেরোচ্ছে 30,000 টাকা রেটে, 30,000 টাকা কিন্তু অ্যাপেলের তার মধ্যে কিছু প্রফিট, কিছু চায়নার ওখানে খরচা করতে হচ্ছে অ্যাপেলকে, সেটা চায়নার প্রফিট, আমি চায়নার প্রফিট 10,000 টাকা ধরে নিলাম। তাহলে কি হলো, আমি ফোনটা যখন পাচ্ছি একটা এক্সট্রা কস্ট মিলিয়ে 60,000 হচ্ছে। এখন ওই ফোনটার দাম হয়তো 10,000 টাকা কমবে আমাদের ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হলে, 50,000 টাকা আমাকে দিতে হচ্ছে, আর সেই 50,000 টাকার 10,000 টাকার বেশি টাকা ইন্ডিয়াতেই রয়ে যাচ্ছে। অ্যাপেল একটা পার্সেন্টেজ নিয়ে যাচ্ছে 5 থেকে 7,000 টাকা একটা ফোন বেচে। এক্স্যাক্টলি, এই পার্সেন্টেজটাও দেখতে হবে। একদম, সেটা গাড়ির ক্ষেত্রেও অ্যাভেলেবেল। একদম 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 একদম। এবারে আমি যদি বলি যে আমাদের বিদেশ নীতি কিছু জিনিস চেঞ্জ হওয়ার জন্য, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হওয়ার জন্য, আগে 2014 সালের আগে যে পরিস্থিতি ছিল, বাইরের বড় কোনো বিজনেসম্যান ইন্ডিয়াতে এসে কোনো বিজনেস শুরু করার যে প্রসিডিওরস, যে জিনিসপত্র যেগুলো অ্যাভেলেবেল ছিল, আগের সাথে এখন আর কম্পেয়ার কি? আগে কতগুলো কোম্পানি খুলেছিল 2014 সালের আগে, আর এখন কতগুলো খুলছে এবং তার রেট? আচ্ছা, এটা আমার একটা বড় প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এখন আগে কতগুলো মানুষ কত বিজনেস আইডিয়াস নিয়ে আসতো এবং এসে তারা সেই জায়গায় গভর্নমেন্ট কতটা সাপোর্ট করতো 2014 সালের আগে, যে তোমরা এই যে ছোট ক্ষুদ্র শিল্প তোমরা করবে, তোমরা এখান থেকে যে একটা বিজনেস আইডিয়া নিয়ে তোমরা আসো, তোমরা যদি সেই আইডিয়াটা যদি ঠিকঠাক হয় সেই জায়গায় তোমাদেরকে আমরা ফান্ডিং করব। এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা এত ওয়াইড, মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট কোথায় ছিল? এখন কি সেটার জন্য ইম্প্যাক্ট কি হয়েছে? তারা কতটা গেইন করছে? এই প্রশ্ন আমি একটা করব। হ্যাঁ, অনেক জায়গায় বলবে যে এখানে এই আমি ব্যবসা করতে চাইছি, এইখানে এই ট্যাক্সেস, ওখানে ওই ট্যাক্সেস, ওখানে এই কিছু। তুমি ইনকাম করবে, তুমি প্রফিট করবে, তুমি দেশের স্বার্থে কিছু দেবে না, সেটা তো হয় না। সবাইকে কন্ট্রিবিউট করতে হবে। তুমি যদি নিজের স্বার্থপর হও, তোমার মনে হবে যে এই গভর্নমেন্টটা খুব খারাপ বিকজ আমার কাছ থেকে এতটা ট্যাক্স নিয়ে যাচ্ছে। তুমি যদি এটা ভাবো যে আমি আজকে আমার ছেলে মেয়ের কথা ভাববো, আমার ছেলে মেয়ে যাতে আমি আজকে রোজগার করে, সাধারণ বাবা মা কী করবে? আমি আজকে যদি বেশি টাকা পয়সা জমাই, আমার যখন বয়সটা হবে, আমি যখন অতটা ইনকাম করতে পারবো না, আমি এই টাকা পয়সাটা দিয়ে আমার ছেলে মেয়েকে ওই টাইমে যখন আমি করতে পারবো না, তখন আমি ফান্ড করতে পারবো। তো দেশও তাই করছে, এখন রাজস্ব কালেক্ট করছে। ওই 2047 এসে যাওয়ার পরে একটা যখন ক্যাপিটাল গেন করে বসে থাকবে, তখন ভারতে যে চায়না একটা ক্যাপিটাল গেন করে ফেলেছে, তারপরে এখন লোককে দান করে যাচ্ছে, তো দান নয়, লোন দিয়ে যাচ্ছে, তাকে ফাঁসাচ্ছে। ভারতেই নোংরামি করবে না, চায়নায় নোংরামি করেছে, কিন্তু ওর ওই যে ইকোনমিক ব্যালেন্সটা একদম স্ট্রং হয়ে দাঁড়িয়েছে, কারেন্সি হাই হয়ে আছে। ইন্ডিয়ার কারেন্সি এখন দেখা যাচ্ছে লো, কিন্তু 2047 সালের কাছে গিয়ে তখন কারেন্সিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? 47 যেতে হবে না, যেহেতু অল ওভার ওয়ার্ল্ডে ইউপিআইটা এনলিস্টেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, তো ওটা তো হচ্ছে। সেটার ফলে ইন্ডিয়ান কারেন্সির যে স্পাইকটা আসবে আইএনআর এর, সেটা অবিশ্বাস্য হবে। আজকে ইউএস ডলার এতটা উপরে উঠে আছে, তার পিছনে কারণই তো ওটা। ইউএস ডলার উপরে উঠে আছে, এটা ফলস পুরো, ওরা নিজেরা হ্যাঁ অবভিয়াসলি ওরা তো তুলছে, হ্যাঁ তুলে রেখে দিচ্ছে, যখন দরকার হচ্ছে তখন ওরা বাড়িয়ে নিচ্ছে না। এক্স্যাক্টলি, ওরা নোট ছাপাচ্ছে গোটা ওরা তো বিকজ ট্রেডের জন্য ওই ইউএস ডলার ইউজ হবে বলে সেখানে তারা এত কিছু করে যাচ্ছে। তো সেখানে এটা তো হয় না। একটা কোয়েশ্চেন থ্রো করে দিলাম, আইএনআর কেন বাড়ছে না ওর কম্পারেটিভলি? আরে সে কি প্রিভিলেজ নিচ্ছে দেখো, আর তুমি কি প্রিভিলেজ? আমি একটা সিম্পল জিনিস বলতে চাই, যে আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে চায়নার থেকে কিছু কিনতে যাই, আমাকে কোন কারেন্সিতে ডিল করতে হবে? একদম ইউএসডি। তাহলে সেখানে কমিশনটা কে পাচ্ছে? ইউএস। তাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি সিঙ্গাপুরের সাথে ইন্ডিয়ার কোনো ডিল করি, ইউপিআইতে ডিল করবো, সে তার কারেন্সিতে ডিল করবে, তুমি তোমার কারেন্সিতে ইউপিআইতে ডিল করবো। আইএনআর ডিল হবে এখন, আইএনআর। হ্যাঁ, ইউপিআই মানে ওটা পুরো আইএনআর এর ডিল হবে, মাঝখানে ডিলিং কারেন্সিটা আইএনআর আসবে। আচ্ছা, আমি আর একটা ভস্ত্র অ্যাকাউন্টে যেটা দেখলাম, আমি ভস্ত্র অ্যাকাউন্টে ভেবেছিলাম যেটা, ওটাতে তোমার আমরা আমাদের না ওরকম ভাবে হবে না, এখানে আইএনআর সুপিরিয়রিটি পাচ্ছে, সেটাই হচ্ছে মেন পয়েন্ট। ইউপিআই ইউজ হচ্ছে মানে আইএনআর সুপিরিয়র, সেই পয়েন্টটা কেউ দেখছেই না। হয়তো আর 4 থেকে 5 বছর ম্যাক্সিমাম লাগবে, গোটা ওয়ার্ল্ডে ইউএসডি আর আইএনআর এর জায়গাটা হয়তো 50-50 হয়ে যাবে, হয়তো অনেকটা এগিয়ে তো যাবে। এটা এই জায়গাটা হচ্ছিল, কিন্তু এখন কতটা এই জায়গাটা রেসপন্সটা হয়েছে, তারপরে আমার পাউন্ড পড়ে গেছে, মানে পাউন্ডের আধিপত্য পড়ে গেছে, ব্রিটিশ শেষ, তো এরপরে পড়ে থাকছে ইন্ডিয়ার কারেন্সি না। তো আমি যেগুলো বললাম এগুলো আনুষঙ্গিকভাবে আমরা দৈনন্দিন কালে চলার সময় আমাদের এইগুলো মেনলি
এগিয়ে থাকে। হ্যাঁ, আরও একটা কথা বাদ চলে যাচ্ছে, সেটা আমার বলা উচিত, যে ইন্ডিয়াতে হেলথ সিস্টেম, এইমস কতগুলো হচ্ছে, মেডিকেল কলেজ কতগুলো হচ্ছে, এইমস, আমি একটা পড়াশোনার জায়গা, আমি একটা পয়েন্ট তুলতে চাই। আমি রিসেন্টলি ওই এতে শিফট করেছি, কল্যাণীতে শিফট করেছি, তো ওইখানে এইমস, ওখানে অটোওয়ালারা বলছে, অটোওয়ালারা যে একটা রোড যেটা 12 কিলোমিটার প্রায় ডিস্টেন্স, যথেষ্ট চওড়া, যথেষ্ট পারফেক্ট রোড, সেই রোডটাকে এস্টাবলিশ করা হয়েছে জাস্ট একটা এইমস ক্রিয়েট করার জন্য। কি লেভেলের ডেভেলপমেন্ট হয়েছে ওখানটাতে, ওই এইমসটাকে দেখলে বোঝা যায়। আমি নিজের চোখের সামনে এইমসটাকে দেখেছি, তখন আমার দেখে মনে হচ্ছে এটা কোথায়, এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, এটা কি। আমি বলছি কথাটা, তোমরা কি কল্যাণী এইমস তোমরা সার্চ করে দেখো, তাও ওটা এর আয়ুর্বেদিক ইনস্টিটিউট, আয়ুর্বেদিক পড়ানো ওখানে। আরও একটা জিনিস, আজকে আমরা ভারতীয়, আমাদের মেজর পপুলেশন হিন্দু, আজকে আমরা আমাদের সংস্কৃতি যেটা আমাদের অ্যাকচুয়াল অরিজিন, সেইটাকে কি নারিশমেন্ট করা হচ্ছে, সেটাতে কি সম্মান রেসপেক্ট তার বাড়ানো হচ্ছে, সেটার কি প্রোটেকশান নিয়ে কি কোনো কথাবার্তা হচ্ছে, সেটাকে কি মাথার উপরে রাখা হচ্ছে, যেটাকে আগে এই যে যেমন আগে কেন এখনই কথা বলা হয় যে রাম মন্দির ইজ ইকুয়াল টু কি না জিয়াদি ডে না বোম্বার্ডমেন্ট ডে, এরকম একটা দাঙ্গা ডে বলে এইসব যে সম্বোধন করা হচ্ছে। আর এই গভর্নমেন্ট কি করছে, দুটো গভর্নমেন্টের পার্থক্য। যারা ইন্ডি জোটে যাচ্ছে তাদের বক্তব্য, তারা বলছে কি না আমরা যদি ভোটে জিতি দেশের সম্পত্তি মুসলিমরা অগ্রাধিকার পাবে, তাহলে কি সারিয়া কানুন ইন্ডিয়াতে লাগু হবে? প্রশ্ন আমার বিরোধীদের কাছে, যে বিরোধীদের দিকে ধ্রুবরাটে এগিয়ে যেতে বলছে, তাহলে কি বলতে, যে সেকুলারটা হাঁটিয়ে ইসলামিক স্টেট অফ ইন্ডিয়া করার চিন্তা ভাবনা? মানে যাদের কাছে আনসার আছে তারা অবশ্যই আনসার দিয়ে যাও, আমরা তোমার আনসারের জন্য অপেক্ষা করব। আমি বারবার ধরে একটা কথা বলবো, কোনো মানুষকে, এখানে আমি কোনো ধর্মকে ছোট করছি না, আমি মুসলমান ধর্মকে ছোট করছি না, মুসলমান ভাই বোনেরা এটা ভালোভাবেই বোঝে, যতক্ষণ হিন্দু মেজরিটিতে থাকবে ততক্ষণ এটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে সেকুলার হয়ে থাকবে। যেদিন মুসলিম পাওয়ারে আসবে, কারণ মুসলিম মানুষজনরা ম্যাক্সিমাম তারা ভালো মানুষ, কিন্তু কিছু মানুষ তারা রংলি ডাইভার্টেড হয়ে আছে, সেটা এবং তাদের যে চিন্তাভাবনা, তারা ঠিক পলিটিক্যালি মাথার ওপরে উঠে গিয়ে বসে পুরো জিনিসটা গন্ডগোল করে ফেলবে, এবং করে দিয়ে একটা ছোট্ট পাকিস্তান, এটা বড় পাকিস্তানে তৈরি করবে, এবং সেখান থেকে সবাই দেখতে পাচ্ছে আগামী দিন তাদের কি হচ্ছে। এবং ডিক্টেটরশিপ তারা করে আর্মির হাতে পাওয়ার দিয়ে সব শেষ করে দিয়েছে। আর্মির হাতে পাওয়ার কোথায়, টেররিস্টের হাতে, হ্যাঁ, ISI এর হাতে। হ্যাঁ, তো যদি স্বাধীনভাবে ভালোভাবে বাঁচতে হয়, সেটার জন্য হিন্দু মেজরিটি থাকা তো জরুরি, এবং সেখানে কালচার, হিন্দুদের কালচার কত ভালো, যেখানে তারা সবাইকে বলছে আসো তোমরা থাকো। আজকে ভারতে হিন্দু যদি মুসলিম বিদ্বেষী হতো, তাহলে কখনোই মুসলিমের সংখ্যা পার্সেন্টেজ যখন ভারতের সাথে পাকিস্তানের ভাগ হয়, যে অ্যামাউন্ট অফ মুসলিমস ছিল পপুলেশন, সেটা কখনোই বাড়তো না, কমতো। কারণ বাংলাদেশ পাকিস্তানে তো আমরা দেখতে পাচ্ছি হিন্দু সেখানে ছিল, সেখানে কমেছে। একদম পয়েন্ট এখানেই। আমরা তো ডেটা ধরে কথা বলবো না, আমাদের কাছে যেটা প্রমাণ আছে, আমরা প্রমাণ ছাড়া পলিটিক্স ওই ধ্রুবরাটে তো হতে পারবো না, কারণ ধ্রুবরাটে হতে গেলে আমাকে অন্য কিছু খেতে হবে, তো আমি তো সেটা খেতে পারবো না, তো ওখানেই প্রবলেম। একটা সাফাই কি সুন্দর গিয়েছিল ধ্রুবরাটি, বলছে যে তুমি এই যে কথাগুলো বলছো তার পিছনে কি তুমি পয়সা খাচ্ছ? তখনও বলছে যে যদি পয়সা খেতেই হতো আমি তাদের বিজেপির কাছে যেতাম, বিজেপির কাছে সব থেকে বেশি পয়সা। গেম, মেন্টাল গেম পুরো, মানুষকে নিজের পকেটে আনার জন্য কি ধরনের খেলা খেলতে পারে, বারবার খেলা। আর এটা কে বলেছে যে ধ্রুবরাঠে এই কথাটা যে বলছে যে বিজেপির কাছে আমি যেতাম? আরে একটা অ্যান্টি পার্টি, তাকে যখন ফান্ড করা হচ্ছে, তুমি এই একটা প্রোপাগান্ডা চালাও, একটা টুল কিট চালাও, ওর কাছে এত একটা ফলোয়ার বেস আছে, সামথিং কত 10 মিলিয়নের অ্যাবাভ আই থিঙ্ক ফলোয়ার বেস আছে। তো অ্যাটলিস্ট যদি 10 মিলিয়ন মানুষের প্রত্যেকটা ফ্যামিলি থেকে যদি একজন করে দেখে, তাহলে 10 মিলিয়নের সঙ্গে যদি আরও 3 জন করে যদি যায়, তাহলে কত হচ্ছে অ্যামাউন্ট? কোটি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা একটা ডিসাইডিং ফ্যাক্টর কি হতে পারে কোনোভাবে, আস্তে আস্তে হতেই পারে, একটা ছোট কমিউনিটি বেস তৈরি করা যেতে পারে কি? করেছে তো। এবং এই যে জিনিসটা যেটা করছে, ও কি পুরো ফান্ডিং ছাড়া করছে? অবশ্যই না।
এক একটা ইউটিউবে ভিডিও যখন ছাড়ছে, ও যখন একটা পরিষ্কার কথা প্রোপাগান্ডা যখন ইমপ্লিমেন্ট করছে, আমি তো ডেটা দিচ্ছি, ও কি বলছে যেটা ফ্যাক্ট, ওর যেটা চিন্তা ভাবনা সেটাকেও ফ্যাক্ট বলে দেখাচ্ছে। আর আমি যেটা বলছি, আমি তো তোমাকে প্রশ্ন করছি, তুমি নিজে সার্চ করবে, তুমি নিজে যেটা মনে হবে সেটা তোমরা ভাববে। আমি তো তোমাকে কোনো রকম বলছি না আমি যেটা বলছি এটাই ফ্যাক্ট, এটাই তোমায় মানতে হবে। ধ্রুব রায়টা যেটা বলছে সেটা কিন্তু ফ্যাক্ট, ওটা মানতে হবে। তা সে কিন্তু বলছে না তুমি যাও ডেটা দেখে আসো না, সেখানে সেটা বলছে না। তবে আমি একটা কথা এখানে বলবো, পলিটিক্স কিন্তু কখনোই পুরোপুরি পরিষ্কার নয়। অবভিয়াসলি পলিটিক্স যদি পরিষ্কার হতো তাহলে স্বর্গ হয়ে যেত পৃথিবী, তাহলে পাকিস্তানে শান্তি আমান সব কিছুই থাকতো। হ্যাঁ সেটা বলছি। আমি পাকিস্তানের সাথে পলিটিক্সের তুলনা করলাম। পলিটিক্স যদি পরিষ্কার হয়ে যেত তাহলে পাকিস্তানও সুন্দর থাকতো। পাকিস্তানে অশান্ত আছে, পলিটিক্সও অশান্ত থাকবে। ওয়ার্ল্ড পলিটিক্স যেখানে যা সবাই সব স্বার্থ ছাড়া কেউ কোনো এক পাও চলে না, কেউ চলে না। তুমি নিজে চলো, একটাই প্রশ্ন, তুমি নিজে চলো, পলিটিক্সকে যে তুমি চলতে পারো নিজে চলো। আমি স্বার্থে পডকাস্ট করতে বসেছি আজ রাত দুপুরে, নিজের স্বার্থে। তো এখানেই আমরা কি শেষ করি পডকাস্টটাকে নাকি? শুধু নিজের স্বার্থে বলবো না, সাধারণ মানুষের জনগণের স্বার্থে যে এই মেসেজটা তো অ্যাটলিস্ট যাবে। অবভিয়াসলি নিজের স্বার্থ তো আছে, নিজের স্বার্থ তো আছে যে হ্যাঁ, যে আগামী দিন যদি আমি স্ট্যান্ড করি আমি অ্যাটলিস্ট এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবো, বিকজ অফ এখানে যা চলছে আমার ভালো লাগা, মানুষের ভালো লাগা থাকতেই পারে, আমি এখানে এই পেশাটা চুজ করবো। একদম হ্যাঁ, অবভিয়াসলি নিজের স্বার্থ তো থাকতেই হবে, কিন্তু তার পিছনে আরও একটা জিনিস দেখতে হবে যে তার উদ্দেশ্যটা কি। শুধু আমি ইনকাম করব, এই যেমন তৃণমূলের কিছু নেতারা তাদের আমরা ইনকাম করব, সেটা অসৎ পথে করব কি আমি একটা চাকরি করে টাকাও ইনকাম করতে পারি, অসৎ পথেও করতে পারি, তারা অসৎ পথটা চুজ করছে। এবার সেখানে ডিসাইড করতে হবে, সেখানে তোমার বিবেচনার জায়গা যে তুমি কিভাবে অর্থটা উপার্জন করবে, নেগেটিভ করে না পজিটিভ করে। একদম, নেগেটিভ করে বহুত ভিউ আনা যায়, পজিটিভ করে ভিউ আনা যায় না, এটাই হচ্ছে বাস্তব। মানছি, ঠিক আছে, তাহলে এই অবধি থাক, আর কিছু সেরকম বলার নেই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, যদি এতদূর দেখেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। ঠিক আছে, চললাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। প্রতীক সেটকে নিয়ে আমি আবার আসবো, অন্য কোনো পডকাস্ট, অন্য কোনো থিম নিয়ে। এলাম, টাটা।